মানেকা গুরুস্বামী, তিনি সুপ্রিম কোর্টে নামকরা উকিল, তিনি গিয়েছিলেন এই ব্যাপারটা নিয়ে, তাকে প্রায় ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে সুপ্রিম কোর্ট, বলা যায় যে বলেছে যে আপনি যে কোনো ব্যাপার নিয়ে আসবেন না। সুতরাং ভরসা রাখুন জুডিশিয়ারির ওপর, এখন সুপ্রিম কোর্টের হাতেই পুরো ব্যাপারটা। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি হিসাবে থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া থেকে ডক্টর বসুধাজি। ডক্টর বসুধাজি, আপনাকে জাগরণ বাংলাতে স্বাগত জানাই। নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো, সেটা হচ্ছে নির্বাচন ঘোষণা হয়ে গেছে পশ্চিমবঙ্গে, 26-এর বিধানসভা নির্বাচন। দুটো রাজনৈতিক দল গতকালকে প্রার্থী তালিকা ঘোষণা করেছে 144টা আসনে। বিজেপি তাদের প্রার্থী তালিকা গতকালকে ঘোষণা করেছে, বামেরা করেছে। আজকে তৃণমূল কংগ্রেস 294টা আসনেই প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু যে প্রশ্নটা আমি আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে, এখনো পর্যন্ত 60 লক্ষের বেশি নাম বিচারাধীন রয়েছে এসআইআর, যাদের কোনো নিষ্পত্তি হয়নি। নির্বাচন কমিশন বলেছে সাপ্লিমেন্টারি লিস্ট বের করবে, ধাপে 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 সব নামই প্রকাশ পাবে এবং সকলেই ভোট দিতে পারবে। কিন্তু তৃণমূল কংগ্রেস বলেছিল যে আমরা এই পুরো বিষয়টা পরিষ্কার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করব না। কিন্তু আজকে দেখলাম তারা 294টা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তো কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখো দিবাকর, এই যে এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে, আমরা দেখেছি বিরোধী অন্যান্য দলগুলো যেমন এর বিরোধিতা করেছে, কিন্তু যেসব রাজ্যে বিরোধীদের শাসন রয়েছে তারা কিন্তু প্রতি ক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে ক্রমাগত সহযোগিতা করে গেছে। একমাত্র পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে এখানকার সরকার সম্পূর্ণভাবে এর বিরোধিতা করেছে। তার আজ এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে আজ এত লোকের ইলেকশনে তাদের ভোট দিতে পারবে কিনা সেই ভাগ্য ঝুলে রয়েছে। কিন্তু এইবার ব্যাপার হচ্ছে যে পরিমাণ এখনো অব্দি আমরা জানছি যে 60 লক্ষ লোকের এখনো অ্যাডজুডিকেশন বা বিচারাধীন পর্যায়ে তাদের নামগুলো রয়েছে, তার মধ্যে অবশ্য আমরা এখনো অব্দি জানতে পারছি 20 লাখের কিছু বেশি এখনো অব্দি নিষ্পত্তি হয়েছে। এবার তাদের তো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, কিন্তু বাকি 40 লাখের কি হবে? এই 40 লাখের তাহলে যদি আর কি 23 এপ্রিলের আগে অব্দি তাদের যদি লিস্ট বেরোয় তো তারা ভোট দিতে পারবে, আর যদি না হয় দিতে পারবে কি পারবে না সেটা এখন সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। কারণ আমরা বলতে সুপ্রিম কোর্টকে শুনেছি, বলেছে আগে নির্বাচন কমিশন ডেট তো অ্যানাউন্স করুক, তারপর দেখা যায় কি হবে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে যে বাম দলগুলি এই ব্যাপারটি নিয়ে কোর্টে যাচ্ছেন, আবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন। কারণ এই কথাটা তারা বলছে যে, যেটা একটা যুক্তিসঙ্গত কথা, যে যাদের নাম এখনো অ্যাডজুডিকেশনে রয়েছে, কারণ ভারতের তারা যদি নাম নিষ্পত্তি হয়, তাদের নাম যদি বেরোয়, কিন্তু যে কথা বলা হচ্ছে তাদের যদি ভোটদানের আগের দিন অব্দি তাদের নাম বেরোয়, তারা তো ভোটে নিয়ে চাইলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কারণ ভারতের প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে যে ভোট দেওয়ার যার বয়স হয়ে গেছে, এরকম প্রত্যেকটি নাগরিক 25 বছর বয়স থেকে যে কোনো নাগরিকের অধিকার আছে সে ভোটে দাঁড়াতে পারে, প্রার্থী হতে পারে। শুধু সে তো চাইলে প্রার্থী হতে পারবে না। এই ব্যাপারটা নিয়ে বাম দলগুলো বলছে সুপ্রিম কোর্টে যাবে। এখন দেখা যায় অ্যাপেক্স কোর্ট কি রায় দেয়। তবে মনে হয় না যে অ্যাপেক্স কোর্ট এটা আটকাবে বলে, কারণ এই যে এটা যে দেরি হয়েছে পুরোটাই হয়েছে এখানকার সরকারের জন্য, তৃণমূল কংগ্রেস সরকারের জন্য। সুতরাং এর জন্য তৃণমূল কংগ্রেসকে এই দায়টা নিতে হবে। আপনি বললেন তৃণমূল কংগ্রেসকে দায় নিতে হবে। আমরাও দেখেছি এসআইআর প্রক্রিয়া শুরু থেকে তৃণমূল কংগ্রেস বাধা দিয়েছে, ঝামেলা তৈরি করার চেষ্টা করেছে, সুপ্রিম কোর্টে গেছে বারবার এই এসআইআর প্রক্রিয়াটাকে বাধা দেওয়ার জন্য। ইআরওরা প্রথমে দেখছিলেন, তারপরে মাইক্রো অবজারভাররা তাদেরকে সহযোগিতা করবেন, সুপ্রিম কোর্টই এটা বলে দিয়েছিল। তাদের উপরেও ভরসা রাখতে পারেনি। সেখান থেকে আমরা দেখলাম এটা বিচার ব্যবস্থার হাতে চলে গেল। যারা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে রয়েছেন তারা এখন এই বিষয়টা দেখছেন, তাদের নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না। এখন যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তাদের নাম যদি তালিকায় না থাকে, তাহলে তো সেই হিসাবে তৃণমূল কংগ্রেস বলুন বা সিপিএম বলুন, কেউ তো আর নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলতে পারবে না বা কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলতে পারবে না। তার কারণ বিচারপতিরা, বিচার ব্যবস্থার মধ্যে যারা রয়েছেন তারা এই বিষয়টা দেখছেন। অবশ্যই বিচারপতিরা বিষয়টা দেখছেন, এবং বিচারপতিদের কাজ দিয়েও তো
তৃণমূল কংগ্রেসের সন্দেহ ছিল বলেই তাদের এখন যে রাজ্যসভায় কাল ভোট হয়ে গেছে আমরা জানি, রাজ্যসভায় তাদের যে ক্যান্ডিডেট ছিলেন মানেকা গুরুস্বামী, তিনি সুপ্রিম কোর্টে নাম করা উকিল, তিনি গিয়েছিলেন এই ব্যাপারটা নিয়ে, তাকে প্রায় ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে সুপ্রিম কোর্ট বলা যায়, যে বলেছে যে আপনি যে কোনো ব্যাপার নিয়ে আসবেন না। সুতরাং ভরসা রাখুন জুডিশিয়ারির ওপর, এখন সুপ্রিম কোর্টের হাতেই পুরো ব্যাপারটা, বলটা যখন এখন সুপ্রিম কোর্টের হাতে, দেখা যাক সুপ্রিম কোর্ট কি করে। এবং বলেছিল সুপ্রিম কোর্ট যে আপনি বিষয়টা জানেন না, আমরা বিষয়টা অবজার্ভ করছি, সবকিছু আমাদের খবর আছে, আমাদের কাছে সব খবর আছে কিভাবে কাজ হচ্ছে, কত নিষ্পত্তি হয়েছে, এবং নির্বাচন কমিশনও ধীরে ধীরে এই তালিকা প্রকাশ করবে। আহ এই আমার বিষয়টা একটা নিয়ে যে কথা জল্পনা, বলার, যে হ্যাঁ, আলটিমেটলি এসআইআর হলো এবং এই যে অবস্থার মধ্যে যেসব সাধারণ লোকেরা পড়ে আছে তারা সবাই তো আর ফ্রড ভোট নয়, কিন্তু তাদের এই হুম, অবস্থার মধ্যে পড়তে হলো। এর জন্য যেভাবে, যেমন আমরা দেখেছি অনেক জায়গায় ঠিকমতো কাগজপত্র নেই, যে কোনো ভাবে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা আপলোড করা হয়েছে আর কি, এআই দিয়ে তৈরি করে কোনো ভোটার কার্ড করে আত্মীয় দেখিয়ে করা হয়েছে, এক একজনের দেখা গেছে 300-400 ছেলে মেয়ে হয়ে গেছে। এইগুলো তো লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে পড়ে যাবেই, সুতরাং এইগুলোকে তো বাদ দেওয়াই দরকার। তো সেইগুলোকে আটকাতে গিয়েই সরকার পক্ষ, আমরা দেখলাম যে আটকাতে গেল, তার ফলই এটা হচ্ছে। দুই দফায় এবার পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে, এর আগে আমরা দেখেছি 7 দফায় 8 দফায় নির্বাচন হয়েছে, কিন্তু এইবার 2 দফায় নির্বাচন হচ্ছে। বিরোধী দলগুলো দাবি করেছিল যে 2-3 দফার মধ্যে যাতে নির্বাচন প্রক্রিয়াটা হয়। এই নির্বাচনটা কি আপনার মনে হচ্ছে শান্তিপূর্ণভাবে হবে, সুষ্ঠুভাবে হবে, মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, বুথে গিয়ে ভোটটা দিতে পারবে? এক্ষেত্রে আমি একটা কথা বলছি, সব ডিপেন্ড করছে ইলেকশন কমিশন কিভাবে এটাকে হ্যান্ডেল করবে। কারণ ইলেকশন কমিশন এতদিন তো দেখেছে ওয়েস্ট বেঙ্গল কি জিনিস, ইলেকশন কমিশন নিশ্চয়ই বুঝে গেছে। অন্তত এবারে আমাদের স্পেশাল অবজারভার হিসেবে সুব্রত গুপ্ত রয়েছেন বা সিইও মনোজ আগরওয়াল রয়েছে, তাদের উপর এইটুকু ভরসা রাখতে পারি। আশা করি সুধীর কুমার রাকেশ এপিসোড আবার রিপিট হবে না, এইটুকুই বলতে পারি। একেবারে এখন ভোট ঘোষণার ইলেকশন, পরেই নির্বাচন কমিশন আমাদের রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে বদল করে দিলেন। তারপরে আমরা দেখলাম কলকাতা পুলিশ কমিশনার বদল হয়ে গেল, রাজ্যের ডিজি বদল হয়ে গেল, আজকে বিভিন্ন জেলার এসপি দেরকে বদল করা হয়েছে, কমিশনারেটের যারা রয়েছে, সিপি রয়েছে, তাদেরকে বদল করা হয়েছে। এটার কি কোনো প্রভাব পড়তে পারে? তৃণমূল কংগ্রেস তো আজকে পুরোপুরি ক্ষোভ প্রকাশ করেছে যে কেন এইভাবে বদলানো এবার হচ্ছে। প্রভাব পড়বে কি পড়বে না, দেখুন ওপর তলাগুলো তো বদল হলো, এক্ষেত্রে কিন্তু নিচু তলায় যারা রয়েছে, আমরা পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে দেখেছি তারা পুরোপুরি বলছে যে সরকারের অনুগত। সুতরাং সেই ক্ষেত্রে পুলিশের যে নিচুতলা কর্মচারী রয়েছে তাদের কিভাবে তারা কাজ করবে তার উপর ডিপেন্ড করছে, তাদের ওপর তলা তাদের কিভাবে চালনা করবে। তারা যদি অনুগত প্রাণ থাকে এখনো বঙ্গেশ্বরী, তাহলে কিছু সেই নিরপেক্ষ নির্বাচন হবে না আশা করি। কিন্তু যদি তারা নিজেদের মেরুদণ্ড সিধা রাখে, পুলিশের যে দায়িত্ববোধটাকে মাথায় রেখে কাজ করে, দলদাস না হয়ে কাজ করে, নিশ্চয়ই ঠিক মতো ইলেকশন হবে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি পশ্চিমবঙ্গ বা কলকাতা পুলিশ বা আমাদের রাজ্যের পুলিশ অত্যন্ত দক্ষ। তারা ব্রিটিশ আমল থেকেও যেভাবে কাজ করে আসছে তারা যথেষ্ট দক্ষভাবেই কাজ করে আসছে, কিন্তু তাদের যে কিভাবে তাদের কাজ করানো হবে, তাদের ওপরতলা কর্তৃপক্ষ কিভাবে কাজ করাবে। ব্রিটিশ আমলে আমরা দেখেছি স্বাধীনতা সংগ্রামীদের মারার ক্ষেত্রে কাজ করানো হতো, আর এখন আমরা দেখছি বিরোধীদের আক্রমণ করানোর ক্ষেত্রে কাজ করানো হচ্ছে বা প্রতিবাদীদের থামানোর জন্য কাজ করানো হচ্ছে। এখন পুলিশ কিভাবে কাজ করবে, নিজের শিরদাঁড়া সোজা রেখে কাজ করবে কি দলদাস হয়ে কাজ করবে তার উপর ডিপেন্ড করছে। কিন্তু এইটুকু আশা করবো যে পুলিশের নিজের বিবেকে উদ্বেগ হবে এবং তারা ঠিকমতো কাজ করবে, কারণ আমাদের পুলিশ এফিসিয়েন্ট পুলিশ, এটা মানতেই হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী তালিকা ঘোষণা করছিলেন, সেই সময় একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন বুথের ভেতরে যদি সিআরপিএফ থাকে, বুথের ভেতরে যদি কেন্দ্রীয় বাহিনী থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে আপত্তি জানাবেন, তিনি সুপ্রিম কোর্টে যাবেন, বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী তিনি রাখতে দেবেন না,
বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যাটা কোথায়? এবং বুথের ভেতরে কি কেন্দ্রীয় বাহিনী সত্যি থাকার সম্ভাবনা রয়েছে? এটা কি নির্বাচন কমিশন করতে পারে? খালি এইটুকুই বলতে পারি, বিনাশকালে বিপরীত বুদ্ধি যেন উনার না হয়। আর যেটা বলা যায়, বুথের ভেতরে বাহিনী থাকলে কোনো অসুবিধা তো হওয়ার কিছু নেই। এতদিন আমরা দেখেছি বুথের বাইরে পুলিশ তো থাকতো, বা বুথের বাইরে থাকতো, বুথের বাইরে দুপা ভেতরে যদি থাকে, সেক্ষেত্রে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়, তার জন্য তো 100, আমরা দেখে শুনেছি 100% এবারে ওয়েবকাস্টিং হবে, তো সেক্ষেত্রে তো আটকানোর ব্যবস্থা থাকছেই। তাহলে এক্ষেত্রে তো চিন্তা করার কিছু নেই, বুথের ভেতরে বাহিনী থাকলে তো অসুবিধা কিছু নেই। যেমন অনেকগুলো জিনিস এবারে, যেমন এক কমিউনিটির ক্ষেত্রে আমরা শুনলাম যে আগে কখনো খুব একটা হয়নি, যেটা এবারে শুনলাম যে বোরখা বা নিকাব তুলে কোনো মহিলা কর্মী থাকবেন, আলাদাভাবে দেখা হবে, দেখে তবে ভোট দেওয়ানো হবে। এইসবগুলো তো সঠিকভাবে ভোটদানের ক্ষেত্রে তো এটা খুবই জরুরি, এগুলো তো করা খুবই দরকার। বিহারে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সিআরপিএফ নাকি বুথের ভেতরে ছাপ্পা করেছে, কি বলবেন? বুথের ভেতরে সিআরপিএফ ছাপ্পা করলো, আর একটা বিরোধী দল সেটা গিয়ে গিয়ে জানালো না ইলেকশন কমিশন বা কোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কোর্টে যেতে পারতেন, সেটা নিয়ে গেলেন না কেন? সামনে বলে কিছু হয় না, সেটাকে প্রুফ করতে হয়, কোর্টে গিয়ে উনি প্রুফ করুন না সেই ব্যাপারটা। এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে পরিচালনা করবে রাজ্যের পুলিশ। রাজ্যের পুলিশ কোথায় দিয়ে নিয়ে যাবে, কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, কত কেন্দ্রীয় বাহিনী না, মোতায়েন হবে, এক্ষেত্রে তার আমি জন্য বলছি রাজ্যের রাজ্যের পুলিশের পুলিশ যেমন করবে, তার সঙ্গে কিন্তু অনেকগুলো জিনিস করেছে। যেমন জিপিআরএস থাকবে বাহিনীর এতে, গাড়িতে ট্র্যাক হবে, তাদের সবসময় ট্র্যাক হবে। সেই সঙ্গে আমরা দেখছি ভিন্ন রাজ্য থেকে পুলিশ পর্যবেক্ষকও আসছে, যেটাকে একটা খুব ভালো একটা এবারে ব্যবস্থা নিয়েছেন, তারাও এটাকে আপনি কতটা দেখবে। আশাবাদী, আপনি কতটা আশাবাদী যে নির্বাচনটা কতটা সুষ্ঠুভাবে হবে? তার কারণ স্বাধীনতার পর থেকে এবং আমার যতদিন পর্যন্ত মানে জ্ঞান হয়েছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের যতগুলো নির্বাচন আমি দেখেছি বাম জামানা থেকে, নির্বাচন মানেই রক্তপাত, নির্বাচন মানেই খুন, নির্বাচন মানেই আমি আমার হত্যা, ক্ষেত্রে বলতে মানুষ পারি খুন। 50-50। ইলেকশন কমিশনের উপর ভরসা আছে, তারা 50% দেবে। আমাদের সাধারণ মানুষদেরও সচেতন থাকতে হবে, আমরা 50% দেবো। আর অপোজিশন পক্ষ তো নিশ্চয়ই তেড়ে ফুড়ে এখন পরিবর্তন করতে উঠে পড়ে লাগছে, আমরা দেখতে পাচ্ছি। তেমনি শাসক পক্ষও চাইছে নিজেরা ক্ষমতায় থাকতে, কিন্তু দুপক্ষই সঠিকভাবে লড়াই করুক। আমি বলবো এক্ষেত্রে 50-50। আমি আশা করি শান্তিপূর্ণ হবে, আমি এটা মনের থেকে আশা করি। কিন্তু ব্রেন বলছে সেটা এখনো অব্দি হয়নি, শুধু আমি বিশ্বাস রাখতে পারছি না। আপনার ব্যক্তিগত মতামত কি? পশ্চিমবঙ্গে আপনি কি আবহাওয়া দেখছেন? রাজনৈতিক আবহাওয়া কি মনে হচ্ছে? পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন হতে চলেছে? মানুষ কি বলছে? দেখুন, আমরা আশেপাশে যেগুলো সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, এইটুকু বলতে পারি, জেন জি যাদের মধ্যে একটু এডুকেশন আছে, তারা নিজেরা কাজ চাইছে। তারা কিন্তু ভাতাটা হয়তো তারা টাইমিং এর জন্য ভাতাটা চাইছে। আর কিছু লোক আছে, একটা পার্টিকুলার একটা কমিউনিটি বলছি, যাদের মধ্যে এডুকেশন ততটা নেই, তারা কিছু সামান্য জিনিস পেলেই খুশি হয়ে যায়। তারা কিন্তু এই ভাতা বা এতেই খুশি, কারণ তাদের মধ্যে এখনো সেই এডুকেশনাল আপলিফমেন্টটা ততটা এখনো অব্দি আমি হয়েছে বলে মনে করছি না। কিন্তু আর এইটুকু বলতে পারি, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে। 2021-এর বিজেপি প্রার্থী তালিকা আপনি দেখেছিলেন, আজকে কালকে বিজেপি প্রার্থী তালিকা দেখলেন। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা দেখলাম, অনেকটা বিজেপি নিজেকে সংশোধন করেছে। তৃণমূল থেকে আসা নেতাদেরকে এইবার টিকিট দেয়নি, সেইভাবে তৃণমূল থেকে আসা কাউকে নেয়নি। এমনকি রাজন্না হালদারও অনেক চেষ্টা করেছিল বিজেপি জয়েন করার, বিজেপির টিকিট পাওয়ারও অনেক চেষ্টা করেছিল, কিন্তু বিজেপি এইবার কোনোভাবে গুরুত্ব দেয়নি এই ধরনের নেতাদেরকে অন্য দল থেকে বরং এনে। তো আমি এখন তো উল্টো দেখছি, বিজেপি হয়তো নিজেকে শুধেছে। এখন গতবারে বিজেপি যা করেছিল, এবার তো তৃণমূল সেটা করছে দেখছি। পবিত্র পালের ঘটনা দিয়ে তো আমি সেটা দেখতে পাচ্ছি।
একদম। তো আমি আশাবাদী, আমি কেন, আমার মতো অনেকেই আশাবাদী যে কিছু ভালোর দিকেই আমরা যাব। অনেক অনেক ধন্যবাদ দিদি, আজকে সময় দেওয়ার জন্য, আলোচনা নমস্কার। করার জন্য জাগরণ বাংলাতে। দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করব, যদি আলোচনা ভালো লাগে আমাদের, তাহলে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, লাইক করুন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান, কোনো পরামর্শ প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।